আচ্ছা, আমাদের চারপাশের গাছপালাকে দেখলে কি মনে হয়? খুব শান্ত, একদম নিরীহ, তাই না? কিন্তু যদি বলি ওদের মধ্যে একটা অদৃশ্য, ভয়ঙ্কর যুদ্ধ চলছে, সব সময় টিকে থাকার যুদ্ধ। চলুন আজ এই ব্যাপারটাই একটু খুঁচিয়ে দেখি। কেন আপাতদৃষ্টিতে নিরীহ গাছগুলো মাঝে মাঝে পাল্টা কামড় দেয়? করলা নামটা শুনলেই কেমন তেতো তেতো লাগে, তাই না? বা ধরুন নিম পাতা কিংবা আদার ঝাঁজ, লঙ্কার ঝাল। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে কেন এই জিনিসগুলো খেতে এমন, মানে গাছগুলো ইচ্ছে করে নিজেদের এমন বিস্বাদ বানালো কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো চলুন এই রোজকার রহস্যটারই সমাধান করা যাক। আর বিশ্বাস করুন, এর পেছনের কারণটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দিই। এই যে তেতো বা ঝাল স্বাদ, এগুলো কিন্তু আমাদের জন্য তৈরি হয়নি, একদমই না। এগুলো আসলে গাছের অস্ত্র, ওদের নিজস্ব একটা কেমিক্যাল ওয়ারফেয়ার সিস্টেম। লক্ষ লক্ষ বছর ধরে পোকামাকড় আর জীবাণুর বিরুদ্ধে নিজেদের বাঁচানোর জন্য তৈরি করা এক মারাত্মক ডিফেন্স মেকানিজম, মানে একটা টিকে থাকার লড়াই, যা আমাদের আশারও বহু বহু আগে থেকে চলছে। তো চলুন এবার সরাসরি সেই প্রাচীন রাসায়নিক যুদ্ধের ময়দানে ঢোকা যাক, যেখানে একদিকে আছে গাছ আর অন্যদিকে ক্ষুধার্ত পোকামাকড়ের দল। লড়াইটা বেশ জমজমাট। এই যুদ্ধের প্রধান অস্ত্রের নাম হল সেকেন্ডারি মেটাবোলাইট। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা সহজ। ভাবুন, এগুলো হলো গাছের জন্য এক্সট্রা বা বোনাস কিছু কেমিক্যাল। মানে বেঁচে থাকতে বা বেড়ে উঠতে এগুলো সরাসরি লাগে না, কিন্তু শত্রুদের হাত থেকে বাঁচতে এগুলোই আসল হাতিয়ার। সোজা কথায় গাছের পার্সোনাল অস্ত্রভাণ্ডার। এখানেই আসে বিবর্তনের খেলা, মানে ন্যাচারাল সিলেকশন। ব্যাপারটা এমন যে গাছগুলো দৈবক্রমে এই ধরনের রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষমতা পেয়েছিল, তারা পোকামাকড়ের আক্রমণ থেকে বেঁচে গেল, আর যারা পারল না তারা শেষ। ফলে যারা বেঁচে গেল তারাই তো বংশবিস্তার করল, তাই না? আর তাদের পরের প্রজন্ম এই ডিফেন্স সিস্টেমটা পেয়ে গেল। এভাবেই ব্যাপারটা ছড়িয়ে পড়েছে। আচ্ছা, তো এই অস্ত্রভাণ্ডারে কি কি আছে? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক গাছেরা কিভাবে শত্রুদের ঘায়েল করে। এই যে দেখুন, গাছের অ্যাটাকের কৌশল কিন্তু বেশ কয়েক রকমের। কিছু আছে নিউরোটক্সিন, মানে সোজা নার্ভাস সিস্টেমে অ্যাটাক। কিছু আবার গ্রোথ রেগুলেটর, মানে পোকার বেড়ে ওঠাই বন্ধ করে দেয়। আর কিছু আছে ডাইজেশন ইনহিবিটরস, মানে খেলে হজমই করতে পারবে না। এক একটার কাজ এক এক রকম। নিউরোটক্সিনগুলো হলো গাছের নার্ভ এজেন্ট, যেমন তামাক গাছের নিকোটিন। এটা পোকার নার্ভাস সিস্টেমকে একদম জ্যাম করে দেয়, প্যারালাইসিস। আবার ধরুন চন্দ্রমল্লিকা ফুল থেকে পাওয়া পাইরেথ্রিন। এটা নার্ভকে এমনভাবে অ্যাটাক করে যে পোকার শরীর খিঁচুনি দিয়ে অকেজ হয়ে যায়। আর লঙ্কার ক্যাপসাইসিন, ওটার কথা তো আমরা সবাই জানি। যে জিনিসটা আমাদের জিভে আগুন ধরিয়ে দেয়, সেটা পোকাদেরও তাড়িয়ে ছাড়ার জন্য যথেষ্ট। কিছু কাজ আবার আরও চালাক। ওরা সরাসরি মারে না, বরং পোকার লাইফ সাইকেলটাই নষ্ট করে দেয়, একদম ভেতরের খবর জেনে অ্যাট্যাক। যেমন ধরুন নিম গাছ, এর মধ্যে থাকা অ্যাজাডিরাক্টিন নামের কেমিক্যালটা পোকার গ্রোথ হরমোনকে ব্লক করে দেয়। ফলে লার্ভা আর বড়ই হতে পারে না, খোলস ছাড়তে পারে না, আর ওখানেই শেষ। কি ভয়ঙ্কর, তাই না? তবে সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? কিছু গাছ বিপদে পড়লে সাহায্যের জন্য এসওএস সিগন্যাল পাঠাতে পারে। যখন কোনো শুয়োপোকা ওদের পাতা খাওয়া শুরু করে, তখন ওরা বাতাসে এক ধরনের কেমিক্যাল ছেড়ে দেয়। ওই গন্ধ পেয়ে শুয়োপোকার শত্রু, যেমন বোলতা, ঠেক হাজির হয়ে যায়। মানে গাছটা নিজের জন্য বডিগার্ড ভাড়া করে আনছে। অবিশ্বাস্য। আচ্ছা, এতক্ষণ তো শুনলাম এগুলো সব বিষ, তাই না? তো একটা প্রশ্ন তো আসতেই পারে, এই জিনিসগুলোই তো আমরা খাই, তাহলে আমাদের কিছু হয় না কেন? ঠিক তাই। যে কেমিক্যাল একটা ছোট্ট পোকাকে মেরে ফেলার জন্য যথেষ্ট, সেটা আমাদের মতো এত বড় একটা প্রাণীর ওপর কেন কাজ করে না? রহস্যটা আসলে লুকিয়ে আছে ডোজ আর সাইজের মধ্যে। ব্যাপারটা খুব সহজ। ভাবুন, একটা ছোট্ট পোকার শরীরের ওজন কতটুকু? ওর জন্য 1 ফোঁটা বেশি অনেক। কিন্তু আমাদের বিশাল শরীরের তুলনায় ওই 1 ফোঁটা সাগরের মধ্যে 1 চামচ নুনের মতো। তাই যে ডোজটা একটা পোকার জন্য মারাত্মক, আমাদের শরীরে সেটা হয়তো কোনো প্রভাবই ফেলে না। বরং অনেক সময় এই অল্প পরিমাণ কেমিক্যাল আমাদের শরীরে কিছু ভালো কাজও করে ফেলে। ওই যে কথায় আছে না, ডোজ মেক্স দ্য পয়জন, মানে পরিমাণটাই আসল। আর গাছেরই আত্মরক্ষার কৌশল থেকে কিন্তু আমরা, মানে মানুষেরা, দারুণ একটা জিনিস শিখেছি।
চলুন দেখি কিভাবে গাছের এই বিষ মানুষের জন্য জীবনদায়ী ওষুধ হয়ে উঠল। একটা উদাহরণ দিই, মেটফর্মিন ডায়াবেটিসের জন্য সারা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর একটা। জানেন এটার গল্পের শুরু কোথায়? একটা সাধারণ গাছের পাতা থেকে, যে পাতাটা আসলে পোকামাকড় তাড়ানোর জন্য বিষ তৈরি করত। এই জার্নিটা বেশ লম্বা। সেই মধ্যযুগে ফ্রেঞ্চ লিল্যাক নামের একটা গাছ ডায়াবেটিসের ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহার হতো। অনেক অনেক বছর পর ১৯১৮ সাল নাগাদ বিজ্ঞানীরা এর আসল উপাদানটা খুঁজে পান, গুয়ানিডিন। এটা ব্লাড সুগার কমায় ঠিকই, কিন্তু সমস্যা হলো এটা মানুষের জন্য বেশ টক্সিক, কারণ এটা তো আসলে ছিল গাছের কীটনাশক। এখানে বিজ্ঞানের আসল কাজটা শুরু হয়। বিজ্ঞানীরা ওই প্রাকৃতিক কেমিক্যালটাকে ল্যাবে নিয়ে আরও নিরাপদ, আরও কার্যকর একটা সংস্করণ তৈরি করেন, আর সেটারই নাম হলো মেটফর্মিন। ভাবুন একবার, একটা গাছের পোকা মারার বিষ থেকে তৈরি হলো কোটি কোটি মানুষের জীবন বাঁচানোর ওষুধ। এ থেকে কি বোঝা গেল? প্রকৃতি আমাদের একটা পথের সন্ধান দিতে পারে, একটা আইডিয়া দিতে পারে, কিন্তু সেটাকে নিরাপদ আর কার্যকর ওষুধে পরিণত করার কাজটা বিজ্ঞানের। গাছের এই কেমিক্যালগুলো কোনো ম্যাজিক নয়, এগুলো হলো সায়েন্টিফিক ডিসকাভারির একটা শুরু মাত্র। তো পুরো আলোচনা থেকে আমরা প্রকৃতির এই জটিল রসায়ন নিয়ে ঠিক কি জানলাম? চলুন মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, গাছের তেতো বা ঝাল স্বাদ আসলে ওদের একটা সফিস্টিকেটেড কেমিক্যাল অস্ত্র। দ্বিতীয়ত, এই কেমিক্যালগুলো পোকামাকড়ের জন্য মারাত্মক হলেও আমাদের শরীরের বিশাল আকারের কারণে সেই প্রভাবটা হয় খুব সামান্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিজ্ঞান প্রকৃতির এই অস্ত্রগুলোকেই আরও উন্নত করে আমাদের জন্য জীবন বাঁচানোর ওষুধ তৈরি করতে পারে। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি একটা সাধারণ গাছ ডায়াবেটিসের মতো বড় একটা রোগের সমাধানের পথ দেখাতে পারে, তাহলে ভাবুন তো আমাদের চারপাশে, হয়তো আমাদের বাড়ির পেছনের বাগানেই আরও কত রোগের সমাধান লুকিয়ে আছে। হয়তো প্রকৃতির কাছে আমাদের বড় বড় অনেক সমস্যার উত্তর আছে, শুধু আমাদের একটু খুঁজে দেখার অপেক্ষা।